আজকে আমরা পড়ব এক্স-রে ডিফ্রাকশন। আমরা সকলেই অপটিক্যাল ডিফ্রাকশন সম্বন্ধে জানি। সেটা কি টাইপের? মানে যদি কোনো ভিজিবল লাইট যদি সার্ফ এজের মধ্য দিয়ে যায় তাহলে সেই বিমটা ডিফ্রাক্টেড হয় এবং তার প্যাটার্ন আমরা স্ক্রিনের উপর দেখতে পারি যে ইন্টেন্সিটিটা কিভাবে ভ্যারি করে, ইন্টেন্সিটি ডিস্ট্রিবিউশন পাই। এই ডিফ্রাকশনের অপটিক্যাল ডিফ্রাকশনের একটা খুব ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে গ্রিটিং। আমরা এখন বলছি যে এক্স-রে যদি ওই অপটিক্যাল গ্রিটিং এর উপর ফেলি তাহলে কি সেটা ডিফ্রাক্টেড হবে কি না? তো অ্যান্সার হচ্ছে হবে না, কারণ এক্স-রে ওয়েভলেন্থটা ভিজিবল লাইটের ওয়েভলেন্থ থেকে অনেক শর্ট অর্ডারের। তো এই কাজটা জার্মান ফিজিসিস্ট ম্যাক্স ভন লাউ তিনি এই কাজটা করেন কি, যে এক্স-রে কে ক্রিস্টালের উপর ফেলেন, তাতে দেখতে পাওয়া যায় যে এক্স-রেটা ডিফ্রাক্টেড হচ্ছে। তো তিনি একটা সিঙ্গেল ক্রিস্টাল নেন, তার উপর এক্স-রেটা এসে পড়ে এবং সেখান থেকে ডিফ্রাক্টেড এক্স-রে পায় এবং তার ইন্টেন্সিটি তিনি একটা ফটোগ্রাফি প্লেটের উপর ফেলে মেজার করেন। সেখানে কতগুলো ফটোগ্রাফি প্লেটের স্পট পাওয়া যায়, তাকে লাউ স্পট বলা হয়। তো এখানে একটা কোশ্চেন হচ্ছে, আমরা এক্স-রে ডিফ্রাকশন কেন করব? কারণটা হচ্ছে যে আমরা ক্রিস্টালোগ্রাফিটা আগে পড়েছি, সেখানে আমরা দেখেছি যে ব্রাভাইস ল্যাটিস গুলো কি কি, কিউবিক, টেট্রাগোনাল, অর্থোরম্বিক, হেক্সাগোনাল, কিউবিকের আবার ক্লাসিফিকেশন সিম্পল কিউবিক, বিসিসি বডি সেন্টার্ড কিউবিক, এফসিসি। তো এই যে ক্রিস্টাল স্ট্রাকচার ডিটেলসে পড়েছি, ল্যাটিস প্লেন, মিলার ইন্ডিসেস ডিটেলস যা পড়েছি, বা নতুন যদি কোনো ক্রিস্টাল পাই তাকে অ্যানালাইসিস করার জন্য কিন্তু আমাদের ওই এক্স-রে ডিফ্রাকশনটাই মেন জিনিস। আমরা ক্রিস্টালোগ্রাফিতে ক্রিস্টালের ভেতরে যে গ্রাফি পড়তে পেরেছি সেটা এক্স-রে দিয়েই অনেকটা আমরা অ্যানালাইসিস করতে পারি এক্স-রে ডিফ্রাকশন করে। তো যদি কোনো এক্স-রে কোনো ক্রিস্টালের উপর এসে পড়ে, যদি সেই এক্স-রেটার ওয়েভলেন্থটা যদি ওই ক্রিস্টালের অ্যাটমিক ডাইমেনশনের সঙ্গে ম্যাচ করে তাহলে ডিফ্রাক্টেড বিমের মধ্যে একটা ফেজ ডিফারেন্স পাওয়া যায়। আর যদি অ্যাটমিক ডাইমেনশনের সঙ্গে ম্যাচ না করে, মানে যদি এক্স-রেটা ইনসিডেন্ট এক্স-রেটা যেটা পড়ছে সেটা যদি ওই ক্রিস্টালের ডাইমেনশনের সাথে অ্যাটমিক ডাইমেনশনের থেকে বেশি হয়, তাহলে আমি ডিফ্রাক্টেড বিমগুলো এক্স-রে বিমের আমরা কি পাই, সেম ফেসে পাই। তো এটাকে এইভাবে একটু ব্যাখ্যা করা যাক, মানে ক্রিস্টাল সিম্পল সিঙ্গেল ক্রিস্টাল নিয়ে যখন ম্যাক্স ভন লাউ অ্যানালাইসিস করেছে, আমরা ধরে নিচ্ছি যে একটা এইটা হচ্ছে সিঙ্গেল একটা ক্রিস্টাল এবং ওয়ান ডাইমেনশনাল ক্রিস্টাল অ্যানালাইসিস। মানে আমরা তো জানি যে ক্রিস্টাল মানে সেটা হচ্ছিল কতগুলো ল্যাটিস পয়েন্টের সিমেট্রিক অ্যারেঞ্জমেন্ট। তাহলে এই যে আমি কতগুলো ল্যাটিস পয়েন্ট ধরে নিচ্ছি 1D তে, এই ল্যাটিস পয়েন্টগুলো মধ্যে কে আছে, একটা ল্যাটিস পয়েন্টের মধ্যে অবশ্যই একটা ইলেকট্রন কন্টেইন করবে। তাহলে এই ল্যাটিস পয়েন্টগুলোর মধ্যে কি হবে, এক্স-রে এসে পড়বে, মানে ল্যাটিস পয়েন্টের মধ্যে আছে ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রনের উপর যখন একটা এক্স-রে রেডিয়েশন এসে পড়বে, ইলেকট্রনটা ভাইব্রেট করবে, যে ফ্রিকোয়েন্সি নিয়ে এক্স-রে এসে পড়বে সেম ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে। ওই চার্জ যেহেতু ইলেকট্রন, সেই চার্জের ভাইব্রেশনের জন্য সেখান থেকে একটা সেকেন্ডারি আমরা রেডিয়েশন পাবো, সেটা অল ডিরেকশনে ডিফ্রাক্টেড হয়ে যাবে। তো ধরলাম এই ল্যাটিস পয়েন্টগুলোর ওপরে এক্স-রে এসে পড়েছে এবং তারা এরকম ভাবে ডিফ্রাক্টেড হয়ে গেছে বিভিন্ন ডিরেকশনে। তো ব্যাপারটা আমি যত সহজে বললাম তত সহজে কি বলা যাবে, মানে এটা লাউস ট্রিটমেন্টে যত সহজে বললাম, নর্মালি তো ক্রিস্টাল তো 3 ডাইমেনশনাল অ্যানালাইসিস হয়, তো 3 ডাইমেনশনে এটাকে বোঝানো তো খুব মুশকিল। তো এই 3 ডাইমেনশনালে এক্স-রে এসে পড়লো, সেই এক্স-রে রেডিয়েশনটা ডিফ্রাক্টেড হলো, তার ক্যালকুলেশন কিভাবে করব, তার জন্য আমরা ব্র্যাগস ল করব। তো ব্র্যাগস ল পড়ার জন্য
আমরা তাহলে এখন পূর্ব হচ্ছে ব্র্যাগস ল। ব্র্যাগস লতে যেটা প্রথমেই ধরা হয়েছে যে একটা 3 ডাইমেনশনাল ক্রিস্টাল, তার মধ্যে প্রচুর ক্রিস্টালোগ্রাফিক প্লেন রয়েছে, প্যারালাল প্লেন রয়েছে। ধরা হচ্ছে যে ওই প্যারালাল প্লেনগুলোর উপর এক্সরে এসে পড়বে এবং সেখান থেকে ডিফ্রাক্টেড হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা যে ক্রিস্টাল প্লেনগুলোর উপর এক্সরে এসে পড়ে ডিফ্রাক্টেড হবে, ব্র্যাগস লতে ধরে নেওয়া হচ্ছে যে ওই এক্সরেটা ক্রিস্টাল প্লেনের উপর এসে রিফ্লেক্টেড হবে। মানে ডিফ্রাকশন অফ এক্সরেটাকে আমি রিফ্লেকশন দিয়ে এখন রিপ্লেস করে দিচ্ছি। তো তাহলে আমার কাছে, আমি এই ডায়াগ্রামটা এইদিকে আঁকছি একটু, এইটা হচ্ছিল ল্যাটিস পয়েন্ট অনেকগুলো এইরকম। কানেক্টেড, তার মানে এইটা একটা ল্যাটিস প্লেন, তার প্যারালাল প্লেন হচ্ছে এটা একটা প্যারালাল প্লেন, তাহলে এটা একটা এটা প্যারালাল প্লেন, এগুলো সব। তো আমি এইখানটায় একটা জাস্ট ডট ডট দিয়ে পারপেন্ডিকুলার ড্র করছি, ঠিক আছে। এবার এই একটা রেডিয়েশন, এক্সরে রেডিয়েশন এসে ইনসিডেন্ট হলো, আর ধরে নিচ্ছি এইখানটায় একটা পড়বে, তো প্যারালালি আসবে, এসে এই পড়বে, দুটো দুটো প্লেনের উপর এসে পড়েছে। বলে নিয়েছি ডিফ্রাকশনটাকে রিফ্লেকশন দিয়ে রিপ্লেস করবো, তাহলে রিফ্লেক্টেড হয়ে গেল, তাহলে এখান থেকেও প্যারালালি রিফ্লেক্টেড হলো, দুটো প্যারালাল লাইন। এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস। তাহলে এই যে এই রেটা হচ্ছে উপরের প্লেন থেকে মানে রিফ্লেক্টেড হয়েছে, রে তো না, এই এক্স রেডিয়েশনটা উপরের প্লেন থেকে ডিফ্রাক্টেড হয়েছে, এটা নিচের, মানে এখানে ডিফ্রাক্টেড না রিফ্লেকশন ধরে নিচ্ছে, উপরের প্লেন থেকে রিফ্লেকশন হয়েছে, এটা দ্বিতীয় প্লেন থেকে। তো এদের মধ্যে আমি পাথ ডিফারেন্স বার করব। তো ধরে নিচ্ছি এইখান থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম এরকম, আর এইখান থেকে আর একটা পারপেন্ডিকুলার টানতে হবে, যেটা এরকম হবে। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। এই থিটাটাকে বলা হয় ব্র্যাগস অ্যাঙ্গেল, মানে যেটা প্লেনের সাথে করবে, ক্রিস্টালোগ্রাফিক প্লেনের সাথে করে, ব্র্যাগস, অথবা এটাকে গ্ল্যান্সিং অ্যাঙ্গেল বলে। ওকে, আচ্ছা। তো তাহলে আমি যদি এখন পাথ ডিফারেন্স বের করি, এটাকে একটু নাম দেই এম, এটাকে নাম দেই এন। তো তাহলে দেখতে পাচ্ছি এইভাবে এসে রিফ্লেক্টেড হচ্ছে, এইভাবে এসে এই পাথে রিফ্লেক্টেড হচ্ছে। তাহলে এইটা প্যারালাল, তাহলে এতটুকু সেম, মানে এই এতটুকু এতটুকু সেম। আবার এটা পারপেন্ডিকুলার, যেহেতু এটা প্যারালাল হওয়াতে এতটুকু এতটুকু সেম। তাহলে এক্সট্রা যে পাথটা গেছে সেটা কতটুকু, এতটুকু। এটা সেকেন্ড এটা করেছে, সেকেন্ড এক্সট্রাটা করেছে, তাহলে এইটাই হবে পাথ ডিফারেন্স। তাহলে আমি যদি এখানে পাথ ডিফারেন্স ক্যালকুলেট করি, তাহলে পাথ ডিফারেন্সটা হবে হচ্ছে এম বি প্লাস বি এন। তো এটা যদি থিটা হয়, তাহলে এটার সাথে এটা পারপেন্ডিকুলার, তাহলে এইটা হবে 90 মাইনাস থিটা। আবার এইটার সাথে এটা পারপেন্ডিকুলার, এটা 90 মাইনাস থিটা হলে এইটা হয়ে যাবে থিটা। তাহলে এটা আমি মুছে দিলাম। সিমিলার ওয়েতে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা। তো তাহলে এই দুটো প্যারালাল ল্যাটিস প্লেনের মধ্যে ডিসটেন্স যেটা ডি, যেটাকে বলা হয় ইন্টারপ্লেনার স্পেসিং, ডি ধরে নিচ্ছি। তাহলে এই ত্রিভুজ থেকে, মানে এই ট্রায়াঙ্গেল, এটা এ বি এম, কি লিখতে পারছি, ট্রায়াঙ্গেল এ বি এম, সেখান থেকে আমি জানি যে সাইন থিটা ইকুয়ালস টু এম বি বাই এ বি। তাহলে অর সাইন থিটা ইকুয়ালস টু এম বি পড়ে থাকলো, এ বি মানে হচ্ছে ডি, তাহলে দেয়ারফর এম বি ইকুয়ালস টু ডি সাইন থিটা। তার মানে যদি এটা ডি সাইন থিটা হয়, এদিক থেকে সিমিলার হতে ডি সাইন থিটা হবে, তাহলে ডি সাইন থিটা প্লাস ডি সাইন থিটা, তার মানে বেরোলো কত, টু ডি সাইন থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম যে
এই দুটো ডিফ্রাক্টেড বলছি রিফ্লেক্টেড এক্স-রে এর মধ্যে পাথ ডিফারেন্স এটা 2d sin থিটা। তো আমরা অ্যাকচুয়ালি যে এক্স-রে গুলো যে যাবে ডিফ্রাক্টেড হয়েছে মানে এখন রিফ্লেকশন ধরে করছি, তার যে ইন্টেন্সিটি মাপবো, সেই ইন্টেন্সিটি মাপার জন্য ইন্টেন্সিটি মিনিমাম হবে না ম্যাক্সিমাম হবে, তার জন্য পাথ ডিফারেন্স দরকার। তো আমরা সেই পাথ ডিফারেন্সের কনসেপ্ট থেকে বলতে পারি অবভিয়াসলি এটা n ল্যামডা হবে, কারণ ইন্টেন্সিটি মাপতে গেলে তো পাথ ডিফারেন্স ম্যাক্সিমাম পাওয়ার জন্য n ল্যামডা হয়। তাহলে এখান থেকে 2d sin থিটা ইকুয়ালস টু কি হবে n ল্যামডা। এইটা হচ্ছে ব্র্যাগস ল বলা হয়। ওকে, যেখানে n হচ্ছে অর্ডার 0 1 2 3, তো 0th অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার। এটা খুব ইজি সিম্পল। আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এই যে এই রেটা আমি একটা ব্ল্যাক দিয়ে বলি, এই যে এই রেটা যেভাবে এসছে এইভাবে যে পাত দিয়ে এসছে এই যেরকম ভাবে এইভাবে এসছিল, কিন্তু ডিফ্রাক্টেড হয়েছে এই পাথে, তাহলে এটাকে বলা হয় ডিফ্রাকশন অ্যাঙ্গেল, থিটা ডি বলা হয়। তো এখান থেকে একটা জিনিস জেনে রাখতে হবে যে ডিফ্রাকশন অ্যাঙ্গেল থিটা ডিটা হয় 2 থিটা, মানে ব্র্যাগস অ্যাঙ্গেলের 2 টাইমস হয় ডিফ্রাক্টেড অ্যাঙ্গেলটা। তো এই তো ব্র্যাগস ল পড়লাম। তো আমাদের ব্র্যাগস ল পড়ার পর একটা মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে এক্স-রে এসে ক্রিস্টালের উপর পড়লো, ডিফ্রাক্টেড হলো, তার ইন্টেন্সিটি মাপবো। কেন ইন্টেন্সিটি ভেরিয়েশন হয় বলেই আমরা ক্রিস্টালের ভেতরে ডিটেলস সম্বন্ধে জানতে পারি, তাহলে আমাকে ইন্টেন্সিটি মাপতে হবে। তো ইন্টেন্সিটি মাপতে গেলে যে ডিফ্রাক্টেড বিম পেলাম তার অ্যামপ্লিটিউড মাপতে হবে, তো সেটা মাপার জন্য অ্যামপ্লিটিউড কি করে মাপবো সেটা এখন দেখবো। ঠিক আছে, তাহলে এটা মুছে দিচ্ছি। একটু বুঝতে হবে, সেটা হচ্ছে এরকম যে আমরা এই ব্র্যাগস ল আর লাউস কন্ডিশন, মানে লাউস যে ট্রিটমেন্টটা যেটা তিনি বলেছেন যে এক্স-রেটা ক্রিস্টালের উপর পড়লে ডিফ্রাক্টেড হবে। তো ক্রিস্টাল মানে কি, তার মধ্যে প্রচুর ল্যাটিস পয়েন্ট রয়েছে, সেই ল্যাটিস পয়েন্টগুলোর ধরে আমি এখন ক্যালকুলেশন করলাম ব্র্যাগস লতে। তো একটা ল্যাটিস পয়েন্ট, তার মধ্যে একটা অ্যাটম থাকে, আবার একটা অ্যাটম মানে তার মধ্যে মেনি নাম্বার অফ ইলেকট্রনস। তো আমরা থিওরিটা প্রথমে বলেছিলাম যে ইলেকট্রন এসে ওপর পড়বে ভাইব্রেশন, ওই ইনসিডেন্ট এক্স-রে যা ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি নিয়ে ইলেকট্রনটা ভাইব্রেট করবে, যেহেতু ইলেকট্রনটা চার্জ পার্টিকেল, সেখান থেকে সেকেন্ডারি ভাইব্রেশন ডিফ্রাক্টেড হবে। তো শুধু ইলেকট্রন বলেছিলাম, কিন্তু তা তো নয়, ল্যাটিস পয়েন্ট মানে অ্যাটম আছে, অ্যাটমের মধ্যে নাম্বার অফ ইলেকট্রনস আছে। তো তার মানে একটা ইলেকট্রন থেকে এক্স-রে ডিফ্রাক্টেড হলে তার যা অ্যামপ্লিটিউড পাবো, আর একটা অ্যাটম থেকে এক্স-রে ডিফ্রাক্টেড হলে তার অ্যামপ্লিটিউড অবভিয়াসলি সেম হবে না। তো তাহলে আমরা অ্যামপ্লিটিউডটাকে একটু এইভাবে বার করছি, একটা এফ বলে একটা টার্ম পড়বো, সেটাকে বলছে অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর। অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর, অর এটাকে বলা হয় ফর্ম ফ্যাক্টর। এটা কি করে বার করা হয়, এটা হচ্ছে লেখা যাক অ্যামপ্লিটিউড অফ স্ক্যাটার্ড এক্স-রে, মানে যেটা ডিফ্রাক্টেড হয়েছে, ফ্রম অ্যান অ্যাটম divided by same জিনিস amplitude of scattered X-ray from an electron। যদি ধরে নিচ্ছি অ্যাটমটার মধ্যে জেড নাম্বার অফ ইলেকট্রন থাকে, তার মানে তো মানে ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে যদি জেড নাম্বার অফ ইলেকট্রন থাকে ওই অ্যাটমটার মধ্যে, তাহলে একটার জন্য বার করে জেড দিয়ে গুণ করে দেবো। ধরলাম নিচে যেটা আছে অ্যামপ্লিটিউড অফ স্ক্যাটার্ড এক্স-রে ফ্রম অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রন থেকে ধরলাম যে এক্স-রে হলো, তার অ্যামপ্লিটিউড এ হলো, তাহলে জেড নাম্বার অফ ইলেকট্রন থাকলে উপরে কত হবে, এ জেড হবে, তাহলে নিচে এ আর উপরে এ জেড, তার মানে উপরে এ জেড নিচে এ হলো, তাহলে এ কেটে গেল, জেড হয়ে গেল।
কিন্তু না, কখন এফ অলওয়েজ লেস দেন জেড, এটা কিন্তু মনে রাখতে হবে। ব্যাপারটা বোঝা গেল তো? মানে এটা দেখে মনে হচ্ছে যে একটা ইলেকট্রন থেকে বেরোলে তার অ্যাম্পলিটিউড যদি এ হয় তাহলে অ্যাটম থেকে বেরোলে এ জেড হবে, কারণ অ্যাটমটা জেড নাম্বার অফ ইলেকট্রন কন্টেইন করছে, তাহলে কেটে কেটে জেড হচ্ছে, কিন্তু এফটা অলওয়েজ জেড এর থেকে ছোট হবে। কোনো পার্টিকুলার লিমিটে জেড এর সঙ্গে সমান হয়, সেটা আমরা যাবো না, এটা এরকমই অ্যাকচুয়ালি এরকমই হয়। তো এই এফটাকে এখন ক্যালকুলেট করব কিভাবে? এফটা ক্যালকুলেট করার জন্য আমাদেরকে আরেকটু ধরে নিতে হবে কিরকম, অ্যাটমের মধ্যে ইলেকট্রন যে ডিস্ট্রিবিউশন রয়েছে সেটাকে আমরা একটা স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন ধরে নেব। তো সেটা ধরে একটু এগোনো যাক। তাহলে এটা মুছে দিচ্ছি, মনে থাকবে। তাহলে এখন আমি যেটা ধরবো যে এইটা একটা স্ফেরিক্যাল ডিস্ট্রিবিউশন ধরলাম, অ্যাটমের ভেতরে যে ইলেকট্রনগুলো রয়েছে একটা সেন্টার ধরলাম, মানে একটা ইলেকট্রন সেন্টারে রয়েছে, তাকে রেসপেক্টে বাকিগুলো রয়েছে। এই এই স্ফেরিক্যাল সিস্টেমের রেডিয়াসটা হবে ওই অ্যাটমটা রেডিয়াসের সমান। এখানে আমি একটা হরাইজন্টাল লাইন টেনে দিলাম। আচ্ছা, তাহলে এই হলো এইবার আমি ধরে নিচ্ছি যে এই সেন্টার থেকে আর ডিস্টেন্সে আমি একটা চার্জ ডিস্ট্রিবিউশন ধরে নিলাম। ওটা এটা হচ্ছে এতটুকু, এইটা ধরে নিলাম ডিকিউ। এই ডিকিউ এর ভ্যালু হচ্ছে, আচ্ছা এটা এখানে ডিকিউ লিখছি না, এটাকে বলছি এর ভলিউমটা হচ্ছে ডিভি ভলিউম। তাহলে এই অরিজিন ও থেকে আর ডিস্টেন্সে একটা চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে, তার ভলিউম ডিভি। তাহলে ওর চার্জটা কত হবে, ডিকিউ যদি হয় তাহলে হবে রো ফাংশন অফ আর ইনটু ডিভি, কেন ওই চার্জ ডিস্ট্রিবিউশনটা রো ফাংশনের উপর ডিপেন্ড করবে, ভলিউম চার্জ ডেনসিটির উপর। আর একটা এইটা একটা স্ক্যাটারিং নরমাল ধরে নিচ্ছি, এটা একটা স্ক্যাটারিং নরমাল এন ভেক্টর বলছি। আচ্ছা, আর এই অ্যাঙ্গেলটাকে আমরা ফাই ধরে রাখছি। ওকে, তো এখন কোশ্চেন হচ্ছে যে এটা হচ্ছে ওই যে অ্যাটমের ভিতরে যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা স্ফেরিক্যালি ধরেছি, তার সেন্টার মানে একটা ইলেকট্রন আছে আর এখানে একটা চার্জ রয়েছে ডিকিউ। তাহলে ধরবো এখানে একটা এক্স রে রেডিয়েশন পড়ছে, এখানে একটা এক্স রে রেডিয়েশন পড়ছে, তারা ডিফ্রাক্টেড হচ্ছে। তো তাহলে এইভাবে ধরা যাক, এই একটা এখানে পড়লো আর এর সাথে প্যারালালি একটা এখানে পড়লো, দুটো প্যারালাল পড়েছে, এ ডিফ্রাক্টেড হলো এইভাবে। তাহলে এর সাথে প্যারালাল ডিফ্রাক্টেড হবে, এর সাথে প্যারালাল রাখতে গেলে আমরা এরকম ভাবে, এটাকে আমি ব্ল্যাক দিয়ে দেখাই, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ডিফ্রাক্টেড গুলোকে ব্ল্যাক দিয়ে, আচ্ছা একটু গন্ডগোল হয়ে গেল, এই ব্ল্যাক দিয়ে দেখালাম। ওকে, ক্লিয়ার? এই হয়েছে, আর এটাও এর সাথে এই হয়েছে, ঠিক আছে। তাহলে এটা ডিফ্রাক্টেড গুলোকে আমি ব্ল্যাক দিয়ে দেখালাম। তাহলে ইনসিডেন্টটা ধরে নিচ্ছি, আচ্ছা এখানে যদি ইনসিডেন্ট গুলো হয় n1 ভেক্টর, মানে ডিরেকশনে যে ডিরেকশনে এসেছে সেটা n1 ভেক্টর, এটাও n1 ভেক্টর, তাহলে যে ডিরেকশনে গেছে সেটা হবে কত, n2 ভেক্টর। আর এটাও এখানে n2 ভেক্টর লিখছি না, আচ্ছা এখানে একটু লিখে দিই n2 ভেক্টর এরকম। তো এখন এই যে দুটো এক্স-রে ডিফ্রাক্টেড হয়েছে, এই দুটোর মধ্যে যেটা ব্ল্যাক দেখতে পাচ্ছি, এদের মধ্যে ফেজ ডিফারেন্স বার করব। কি করে বার করব? আমি এই যে এটা একটা স্ক্যাটারিং নরমাল ধরেছি, এবার এই চার্জ ডিস্ট্রিবিউশনটা এখানে হবে না এখানে হবে না এখানে হবে না এখানে হবে, এটা কার উপর ডিপেন্ড করছে, ফাইয়ের উপর। তাহলে ফাই নিয়ে নিলেই এটা বুঝতে পারবো। তাহলে আমি লিখছি যে ফেজ ডিফারেন্স, ফেজ কাদের মধ্যে, এই যে যে দুটো ব্ল্যাক কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছে যেটা ডিফ্রাক্টেড হয়েছে, সেটা ফাই আর বলছি, সেটা কত হবে, সেটা হবে 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ইনটু আর ভেক্টর ডট এন ভেক্টর। কেন? নরমালি এখানে আর ডট এন করলে কত হয়, আর এন কস ফাই হবে, কেন আর এর আর এন এর মধ্যে অ্যাঙ্গেল ফাই, তো আমার তো ফাই লাগবে, তো
ওই কনস্ট্যান্ট গুলোকে টিউনিং করার জন্য 2 পাই বাই ল্যামডা একটা কনস্ট্যান্ট নেওয়া হয়েছে, মানে প্যারামিটার সেট করার জন্য। তাহলে এটা হয়ে গেল। এইবার এই যে অরিজিন যেটা ধরেছি সেখান থেকে যে এক্স রেটা ডিফ্রাক্টেড হয়েছে তার অ্যামপ্লিটিউডটা আমরা ধরে নেব। কি করে ধরে নেব? ধরে নিচ্ছি যে দি অ্যামপ্লিটিউড অফ diffracted beam from origin O, সেটা আমরা ধরে নিচ্ছি যে a into e to the power I kx minus omega t। তাহলে যেটা এই dq চার্জ দিয়ে গেছে তার অ্যামপ্লিটিউড কত হবে? অবভিয়াসলি এটা হবে, কিন্তু তার সঙ্গে একটা ফেজ ডিফারেন্স থাকবে। কোনটা? সেটা এটা। তাহলে অ্যাড করে দিব। তাহলে এখানে লিখছি therefore the refracted beam from charge tq, সেটা কত হবে? a e to the power I kx minus omega t plus I phi r, এটা আর ইনটু তার সাথে রো ফাংশন অফ আর ডিভি। কারণ আমাকে তো চার্জ ডিস্ট্রিবিউশনটা কত অ্যামাউন্টে সেটাও দেখতে হবে, তো যত বাড়বে যেটা তো অ্যামপ্লিটিউডটা বাড়বে, তার জন্য এটা গুণ হয়ে গেল। তাহলে এই হচ্ছে অ্যামপ্লিটিউড যেটা এখান থেকে ডিফ্রাক্টেড হয়েছে, আর এটা যেটা এই অরিজিন থেকে। তো আমরা স্ট্রাকচার এই এফ পড়লাম একটু আগে, সেটা কি? অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর বা ফর্ম ফ্যাক্টর। ওইটা বার করব। ওইটা কি ছিল? ওইটা ছিল হচ্ছে যে টোটাল অ্যাটম থেকে কত বা একটা ইলেকট্রন থেকে কত। তো আমি এখানে ছোট্ট ডিএফ ধরে নিচ্ছি, স্মল এলিমেন্ট ডিএফ ধরে নিচ্ছি। কেন? কারণ ওপরে বসাবো এই যে টোটাল চার্জ ডিস্ট্রিবিউশন থেকে, আর নিচে বসাবো অরিজিন থেকে। তো তাহলে ওপরে বসাচ্ছি a e to the power I kx minus omega t plus I phi r into rho function of r dv, আর নিচে বসাবো a e to the power I kx minus omega t। বোঝা গেল তো? এই f মানে তো তাই ছিল, উপরে পুরো অ্যাটম থেকে, নিচে একটা ইলেকট্রন থেকে। আমার চার্জ ডিস্ট্রিবিউশনের একটা চার্জ থেকে এটা ওটা নিচে বসলো, আর একটা চার্জ dq তার থেকে এটা এটা এলিমেন্টারি ভলিউমের জন্য যেহেতু করেছি জন্য df বলেছি, ইন্টিগ্রেশন করলে পুরোটার জন্য পেয়ে যাব। তাহলে এখন আমি যেটা পাচ্ছি df টা, সেটা হবে e to the power I phi r into rho function of r into dv। তাহলে যদি f বলি, তাহলে f equal to integration of e to the power I phi r into rho function of r into dv। তো আপাতত আমাদের এখন এই ছবি লাগছে না, এটা আমি মুছে দেবো, এগুলো মুছে দেবো, এইটা একটু ক্যালকুলেট করব, ঠিক আছে? তো তাহলে আমি এগুলো সব মুছে দিচ্ছি, ঠিক আছে? এখন তাহলে I phi টা ক্যালকুলেট করতে হবে, সেটা কত হবে? এটা বসাতে হবে, সেটা লেখা আছে 2 পাই বাই ল্যামডা ইনটু r ডট n। ওখানে আসছি। ওখানে আসার আগে আচ্ছা, তো আমি phi টা দিয়ে স্টার্ট করছি। 2 পাই বাই ল্যামডা ইনটু r ডট n, এটাকে ভাঙলে হয় r n cos phi। আচ্ছা, এবার এই n ধরেছিলাম কি স্ক্যাটারিং নরমাল। তো লাউস ট্রিটমেন্ট করার সময় আমরা এই n এর ভ্যালুটা জানি যে n ভেক্টরের মডটা হয় 2 sin থিটা। হ্যাঁ, এটা একটু আগের থিওরি, একটু আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, তো তাহলে এখানে যদি এটা বসালে কত হচ্ছে? তাহলে phi r equals to আসছে 2 পাই বাই ল্যামডা ইনটু r, n এর ভ্যালু 2 sin থিটা ইনটু cos phi। তাহলে এখানে হয়ে যাচ্ছে উপরে 4 পাই sin থিটাকে নিয়ে নিলাম, 4 পাই sin থিটা বাই ল্যামডা, এই যে 2 পাই টু 4 পাই sin থিটা বাই ল্যামডা আর r cos phi। তো এইটাকে আমি একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি মিউ, therefore মিউ ইকুয়ালস টু r cos মিউ r cos phi। তাহলে এটা phi r বেরোলো।
এই পুরোটাকে মানে কাকে মিউ ধরলাম 4 পাই সাইন থিটা ডিভাইডেড বাই ল্যামডা, এটাকে আমি ধরে নিচ্ছি মিউ। তাহলে বেরিয়ে গেল আমার ফাই আরটা মিউ আর কস ফাই। এটা বসাবো এবার এইখানটায়। আচ্ছা, এটা তো মনে আছে আমাদের। এবার ডিভিটা কত হবে, উপরেরটা মুছছি, ডিভিটা কত হবে। ডিভি মানে হচ্ছিল ভলিউম এলিমেন্ট। আমরা কত জানি ডিভিটা নরমালি কত হয়, ডিভি ইকুয়াল টু আর স্কোয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই। তো আর স্কোয়ারটা আর স্কোয়ার থাকলো, আমরা যেহেতু ব্র্যাগস অ্যাঙ্গেলের থিটাটা ধরেছিলাম, তাই আমি এলিমেন্টারি ভলিউমের ক্ষেত্রে আমরা এখানে থিটাকে রিপ্লেস করেছি ফাই দিয়ে। কারণ আগের যে ছবিটা এঁকেছিলাম স্ফেরিক্যাল সিমেট্রি, ওখানে কিন্তু যেটা ফাই ধরেছিলাম সেটা আমাদের এই ভলিউম এলিমেন্টারি থিটা হিসাবে কাজ করে। তো তাহলে এই থিটার জায়গায় হয়ে গেল ফাই, ডিআর থাকলো, এটা হয়ে যাবে ডি ফাই। আর ডি ফাই এখানে তো ফাইয়ের কোনো ভেরিয়েন্স নেই, তাই যেহেতু ফাইল লিমিট হয় 0 to 2 পাই, তাহলে ইন্টিগ্রেশন করলে 2 পাই হয়ে গেল, তাহলে ইনটু 2 পাই লিখে দিলাম। বোঝা গেল তো? মানে আমরা যে স্ফেরিক্যাল সিমেট্রি এঁকেছিলাম সেখানে যেটাকে আমি ফাই ধরেছি সেটা আমাদের এই ফর্মুলা অনুযায়ী অ্যাকচুয়ালি থিটা হয়, তাহলে থিটাকে রিপ্লেস করে দিলাম ফাই দিয়ে। আর ফাই যেহেতু ডিপেন্ডেন্স নেই, লিমিট 0 to 2 পাই করলে 2 পাই হয়ে যায়, তাহলে আলটিমেটলি লিখতে পারবো 2 পাই আর স্কয়ার ইনটু ডিআর সাইন ফাই ডি ফাই। তাহলে এটা বসাতে পারবো, আর ফাই আর পেয়ে গেলাম এটা, তাহলে সবগুলো এখানে বসিয়ে দিই এফ এর জায়গায়। তাহলে সেই দিকটা মুছে দিচ্ছি। আমি এখন এফ এর এক্সপ্রেশনে বসাচ্ছি ই টু দি পাওয়ার আই, ফাই আর মানে মিউ আর কস ফাই হলো ইনটু রো আর তো একটা চার্জ ডিস্ট্রিবিউশন দিতে হবে, ডিভি বসাবো 2 পাই আর স্কয়ার ডিআর সাইন ফাই ডি ফাই। তো এখান থেকে আমরা যেটা করছি 0 টু ইনফিনিটি একটা আর এর লিমিট হবে, সেটা আর এর ফাংশন থাকবে, তাহলে 2 পাই আর স্কয়ার রো ফাংশন অফ আর ডিআর, আর এদিকে 0 টু পাই ই টু দি পাওয়ার আই মিউ আর কস ফাই ইনটু সাইন ফাই ডি ফাই। এই ইন্টিগ্রেশনটা আমরা করব না, অ্যানসারটা লিখে দেবো, কারণ এটা আপাতত এখন ইন্টিগ্রেশন করতে গেলে সময় লাগবে। তো এই ইন্টিগ্রেশনটা করলে যেটা হয় সেটা বলছি, সেটা হয় 2 মিউ আর 2 সাইন মিউ আর বাই মিউ আর। এটা তোমরা দেখে নিতে পারবে খুব ইজি। তো তাহলে এটা আলটিমেটলি বসিয়ে যে পুরো ফর্মটা থাকছে আমার কাছে, তাহলে এই ইন্টিগ্রেশনটা 2 মিউ আর বাই সাইন মিউ আর হলো, তাহলে এই 2 চলে গেল, তাহলে 4 পাই আর স্কয়ার সাইন মিউ আর ডিভাইডেড বাই মিউ আর ইনটু রো ফাংশন অফ আর ডিআর 0 টু ইনফিনিটি। এইটা পেলাম হচ্ছে আমরা এফ এর ভ্যালু। মানে অ্যাকচুয়ালি এফ কি দেয়, অ্যামপ্লিটিউড দেয়, সেটাকে আমরা অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর ও ফর্ম ফ্যাক্টর দিয়ে বলেছি। তাহলে এফ যেহেতু অ্যামপ্লিটিউডই, তাহলে এফ এর স্কোয়ার করলে তো ইন্টেন্সিটি পেয়ে যাবেন, আমাদের ইন্টেন্সিটি নিয়েই তো কাজ। কিন্তু না, এই শুধুমাত্র এতটুকুর ওপরই ওই যে এক্স রেটা ডিফ্রাক্টেড হয় তার ইন্টেন্সিটি ডিপেন্ড করে না, আরেকটা ব্যাপার রয়েছে, সেটাও একটু বলবো। তো আপাতত এফটা মনে থাকলো, এফ এর ক্যালকুলেশন করে একটা পার্টিকুলার ভ্যালু পাওয়া যায় যেটা রো আর এর উপর ডিপেন্ড করে। তো তাহলে দেখা যাক যে এই অ্যামপ্লিটিউডটা যেটাকে বলছি অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর, সেটা আর কিভাবে ডিপেন্ড করে ক্রিস্টালের উপর। তাহলে এটা মুছে দিচ্ছি। এখন আমরা বলছি যে একটা ক্রিস্টাল তার বিভিন্নটার সঙ্গে একটা ক্রিস্টালের সঙ্গে একটা ক্রিস্টাল ডিফারেন্স তো অবশ্যই আছে। তো আমরা পড়েছিলাম হচ্ছে হলো ইউনিট সেল। তো একটা ক্রিস্টালের ভেতরে ইউনিট সেলটা কি টাইপের তার উপর ডিপেন্ড করবে ওই আমরা আগে যেটা ক্যালকুলেট করলাম ওই এফ, মানে অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর। বিভিন্ন ক্রিস্টালের জন্য বিভিন্ন রকম ইউনিট সেলে অ্যাটম থাকে। যেরকম আমরা একটা ব্রাভাইস ল্যাটিস কিউব যদি ধরে নিই, কিউবিকের যে এসসি বিসিসি এফসিসি,
বিভিন্নটাতে কিন্তু বিভিন্ন রকম আছে, সিম্পল কিউবিকে আছে একটা, এফসিসি এর 4টা, ওখানে 2টো। তো তাহলে এখন এই অ্যামপ্লিচিউড বা স্ক্যাটারিং ফর্ম ফ্যাক্টর সেটা ডিপেন্ড করবে কার ওপর? ডিপেন্ড করবে সেই ক্রিস্টালটার ইউনিট সেলে কতগুলো ল্যাটিস পয়েন্ট রয়েছে বা অ্যাটম রয়েছে। তো তার জন্য বলছে আরেকটা এফ, বড় হাতের এফ ক্যালকুলেট করব। সেটা, এটাকে এইভাবে লিখে দেওয়া যাক, এফ এইচ কে এল। এইচ কে এলটা মানে কি? এইচ কে এলটা মানে হচ্ছে আমাদের ক্রিস্টাল, ওই যে মানে ক্রিস্টালোগ্রাফিক প্লেন তার মিলার ইন্ডিসেস, সেটা হবে সাম ওভার জে ইকুয়ালস টু, সামেশনটা জে এর উপর হবে এফ অফ জে, থাকলো, আর তার সাথে ই টু দি পাওয়ার আই ইন্টু ফাই জে হবে। ঠিক আছে, তাহলে এখন বলছি যে ওই অ্যামপ্লিচিউডটা বা স্ক্যাটারিং ফ্যাক্টরটা ডিপেন্ড করবে ইউনিট সেলের উপর। কি রকম ব্যাপারটা? এফ যে ধরে নিলাম যে কোনো একটা ল্যাটিসে দুটো ইউনিট সেল রয়েছে, সরি, একটা ইউনিট সেলে দুটো অ্যাটম রয়েছে, তার মানে দুটো ল্যাটিস পয়েন্ট রয়েছে, তার মানে এখানে জে এর ভ্যালু 1 থেকে 2 হবে, একটা f1 হবে, একটা f2 হবে। আর ই টু দি পাওয়ার আই জে ফাই জে, এটা মানে কি? মানে যদি দুটো ল্যাটিস পয়েন্ট থাকে তাহলে আমি একটাকে অরিজিন ধরলাম, ঠিক আছে? তো এটা তাহলে এটা ধরলাম একটা ইউনিট সেল, এটা ক্রিস্টালের। তো দুটো ল্যাটিস পয়েন্ট রয়েছে, একটা দুটো, তো একটাকে অরিজিন ধরেছি, তাহলে এটা অরিজিন না, এটা ধরলাম, এটা ডিসটেন্সটা হচ্ছে x ইকুয়ালস টু 1 এ আছে, তাহলে অরিজিনাল রেসপেক্টে এর একটা পজিশন আছে, তাহলে এর অরিজিনাল রেসপেক্টে একটা ফেজ ডিফারেন্স পাবো, সেইটা হচ্ছে ফাই জে বলা হয়। তাহলে জে অ্যাটমটার ফেজ ডিফারেন্স কত? এটা জে ইকুয়ালস টু 1, এটা জে ইকুয়ালস টু 2, বোঝা গেল তো? তাহলে এই f1 একটা ভ্যালু আছে, বসিয়ে দেবো অ্যাটমটার জন্য, f2 একটা এর জন্য বসিয়ে দেবো, আর এই ফাই যেটা মানে কি? অরিজিনাল রেসপেক্টে ওই জে অ্যাটমগুলোর ফেজ ডিফারেন্স কত। তো আমরা এখন এই ফাই যেটাকে একটু ভেঙে ক্যালকুলেট করব, ঠিক আছে? দেখা যাক, এই ব্যাপারটা তো বোঝা গেল। আচ্ছা, এটা করার জন্য আমরা নরমালি কি জানি? ফাই যেটা, এখানে একটু লিখে রাখি, ফাই যেটা হয় জে অ্যাটমের জন্য 2 পাই বাই ল্যামডা ইনটু আর ভেক্টর ডট এন ভেক্টর, আগেও লিখেছিলাম, এখানে খালি যেটা লাগিয়েছি। আর পজিশন ভেক্টর ল্যাটিসের, যে ল্যাটিস পয়েন্টগুলো আছে তার পজিশন ভেক্টরটাকে এইভাবে লেখা যেতে পারে না, যে আই ক্যাপ, না এরকম না, এটা হচ্ছে এক্স এ ক্যাপ প্লাস ওয়াই বি ক্যাপ প্লাস জেড সি ক্যাপ। এ ক্যাপ বি ক্যাপ সি ক্যাপ কি? এগুলো হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক অ্যাক্সিস গুলো কোন ডিরেকশনে সেটা বোঝাচ্ছে এ ক্যাপ বি ক্যাপ সি ক্যাপ দিয়ে। আর এক্স হচ্ছে ডিসটেন্স, কোন ডিসটেন্স আছে এক্স ওয়াই জেড। আর হলো, আচ্ছা, লাউস ট্রিটমেন্ট করার সময় আমরা এই কতগুলো রিলেশন পেয়েছি ওগুলো একটু আমরা ধার নিয়ে লিখবো। সেটা হচ্ছে এ ক্যাপ ডট এন ভেক্টর ইকুয়ালস টু হয় এইচ ল্যামডা। আবার আরেকটা হচ্ছে বি ক্যাপ ডট এন ভেক্টর হয় হচ্ছিল কে ল্যামডা। আর সি ক্যাপ ডট এন ভেক্টর ইকুয়ালস টু হলো এল ল্যামডা। এই তিনটা পড়েছি, এই তিনটাকে ইউজ করব। তো দেখা যাক ফাই যেতে, তাহলে ফাই জে ইকুয়ালস টু 2 পাই বাই ল্যামডা, আর ডট এন যদি করি, মানে আর এর সঙ্গে এন এর ডট করছি, তাহলে এক্সটা থাকছে, হবে ব্র্যাকেটের মধ্যে কি থাকবে? এ ক্যাপ ডট এন। আবার এদিকে ওয়াই বেরিয়ে যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে হবে বি ক্যাপ ডট এন। আবার এদিকে জেড বেরিয়ে যাচ্ছে, ব্র্যাকেটের মধ্যে হবে সি ক্যাপ ডট এন। হয়ে গেল। তাহলে 2 পাই বাই ল্যামডা, এই ভ্যালুগুলো বসিয়ে দিই, এ ক্যাপ ডট এন মানে এইচ ল্যামডা, তাহলে এক্স এইচ ল্যামডা প্লাস ওয়াই, এটা মানে কে ল্যামডা প্লাস জেড, এটা মানে এল ল্যামডা, তার মানে এল ল্যামডা, এই বসিয়ে দিলাম। তো তাহলে এখান থেকে আমার কমন চলে আসছে ল্যামডাটা, তাহলে বাইরে থাকছে 2 পাই, তাহলে hx প্লাস ky প্লাস lz, এটা পেয়ে গেলাম। তাহলে এখন এই ফাই জের মানটা যদি ওখানে বসিয়ে দেই, তাহলে আমার ওই
অ্যামপ্লিটিউড, এটা অ্যাকচুয়ালি কিন্তু এটাকে বলা হয় টোটাল স্ক্যাটারিং ফ্যাক্টর বা স্ট্রাকচার ফ্যাক্টর বলে, এটা টোটাল স্ক্যাটারিং ফ্যাক্টর। কারণ এফ জে কে বলেছিলাম অ্যাটমিক স্ক্যাটারিং ফ্যাক্টর বা ফর্ম ফ্যাক্টর, কিন্তু যেটা কি নির্ণয় করে অ্যামপ্লিটিউড, কিন্তু এটা ডিপেন্ড করে ওই ক্রিস্টালটার ইউনিট সেলের উপর। তাহলে প্রত্যেকটা ইউনিট সেলে কতগুলো অ্যাটম রয়েছে প্রত্যেকের জন্য বার করে সামেশন করেছি, মানে এটা টোটাল স্ক্যাটারিং ফ্যাক্টর বা জিওমেট্রিক্যাল স্ট্রাকচার ফ্যাক্টর। তাহলে যেটা এখন পেয়ে গেলাম কত, সাম ওভার জে এফ অফ জে ইন্টু ই টু দি পাওয়ার 2 পাই আই ইন্টু ব্র্যাকেটের মধ্যে এইচ এক্স প্লাস কে ওয়াই প্লাস এল জেড। এইটা এইবার এইটা দিয়ে হচ্ছে আমরা অ্যামপ্লিটিউড মাপতে পারবো যে এক্স রেটা ডিফ্রাক্টেড হয়েছে। কেন জানি ইন্টেন্সিটি, অ্যামপ্লিটিউড মাপতে পেরে গেলে ইন্টেন্সিটি পেয়ে যাবো, কারণ আমাদের মেন কাজ ছিল তো ইন্টেন্সিটি মাপাই, যেটা নিয়ে আমরা ওই ক্রিস্টালটাকে অ্যানালাইসিস করতে পারবো। তাহলে এফ জানি, এফ এফ স্টার যদি করে দেই তাহলে ইন্টেন্সিটি আই পেয়ে যাবো, আই জানতে পারলেই সবকিছু বুঝতে পারবো। তো এবার আমরা দেখব যে এইখান থেকে এই অ্যামপ্লিটিউড থেকে ইন্টেন্সিটি বার করে সেই ইন্টেন্সিটি থেকে কি করে বলা যায় যে একটা ক্রিস্টালের মধ্য দিয়ে কোন কোন এক্সরে এর ইনসিডেন্ট হলে মানে তার করসপন্ডিং কোন কোন আমরা অ্যালাউড বিম পাবো, মানে কোন কোন প্লেনের জন্য পাবো। মানে একটা ক্রিস্টালের মধ্যে তো অনেক প্যারালাল প্লেন রয়েছে, তাদের পার্টিকুলার এই মিলার ইন্ডিসেস দিয়ে আমরা নামও জানি। তো কোন মিলার ইন্ডিসেসের জন্য কোন ক্রিস্টালে কি টাইপের আমরা অ্যালাউড ডিফ্রাকশন পাবো, সেটা আমরা এই এফ থেকে ইন্টেন্সিটি ক্যালকুলেট করে বুঝতে পারবো। তো সেটা নিয়ে একটু বলতে হবে, ঠিক আছে? তো তাহলে এখন আমরা এটাকে মুছে দিচ্ছি। আমি দুটো বলবো অ্যাপ্লিকেশন, বাকিগুলো ইজিলি হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে সিম্পল কিউবিকটা পড়ি। কিউবিক যে ব্যাবেজ ল্যাটিস তার আমি সিম্পল কিউবিক পড়ছি। সেখানে কটা অ্যাটম থাকে? অ্যাটম থাকে হচ্ছে একটা, তার পজিশনটা কি 0 0 0। আমরা এর স্ট্রাকচার ফ্যাক্টর কি পড়েছি? সামেশন অফ, আর এইচ আই এইচ এইচ কে লিখলাম না, সামেশন অফ জে এফ অফ জে ই টু দি পাওয়ার 2 পাই আই এইচ এক্স কে ওয়াই এল জেড। তাহলে একটা অ্যাটম, তাহলে সামেশন না নেওয়ার দরকার নেই, এফ ইকুয়াল তাহলে এফ 1 বসতো শুধু, আর ই টু দি পাওয়ার 2 পাই আই এইচ ও 0 কেও 0 এল ও 0, তাহলে 0 প্লাস 0 প্লাস 0, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে শুধু এফ 1। তাহলে শুধু যদি এফ 1 হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে ব্র্যাকেটে লিখবো ইন্ডিপেন্ডেন্ট অফ এইচ কমা কে কমা এল। তাহলে আমার যে অ্যামপ্লিটিউডটা পেলাম সেটা ওই ক্রিস্টালটার মিলার ইন্ডিসেস এইচ স্কেলের উপর নির্ভর করছে না। ঠিক আছে, যদি নির্ভর নাই করে তাহলে শুধু একটা কনস্ট্যান্ট ভ্যালু পেলাম কার সিম্পল কিউবিক, তাহলে ইন্টেন্সিটি পেয়ে যাবো এফ এর মড স্কয়ার করবো f1 স্কয়ার পেয়ে যাবো। থাক, এটা নিয়ে একটু পর ডিসকাস করছি। বিসিসিটা করি তাহলে ভালো মতো কম্পেয়ার করা যাবে। বিসিসির জন্য করছি। এখানে অ্যাটম কটা পাবো? দুটো। পজিশন কি কি? 0 0 0, আর একটা হচ্ছে হাফ হাফ হাফ। তাহলে এফটা ক্যালকুলেট করব। তাহলে এফ এখানে ক্যালকুলেট করি, এফ ইকুয়ালস টু, না আচ্ছা এখানে করি, এফ ইকুয়ালস টু দুটো যেহেতু তাহলে একটার জন্য f1 হবে প্রথমটার জন্য, তাহলে ই টু দি পাওয়ার 2 পাই আই প্রত্যেকটাই 0, তার মানে 0 প্লাস 0 প্লাস 0 প্লাস পরেরটার জন্য f2 ই টু দি পাওয়ার 2 পাই আই। পরেরটার জন্য x y z এর ভ্যালু কত বসবে? হাফ হাফ করে বসবে, আর h স্কেল থাকলো। তার মানে আমি h/2 প্লাস k/2 প্লাস সরি k/2 প্লাস l/2, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, শুধু f1 হলো প্লাস f2, এখানে কত হবে? হাফ কমন নিলে 2 2 কেটে গেল, তাহলে ই টু দি পাওয়ার পাই আই ব্র্যাকেটের মধ্যে h প্লাস k প্লাস l। এটাকে যদি এবার আমি ভেঙে দেই তাহলে ই টু দি পাওয়ার আই থিটা মানে cos থিটা প্লাস আই sin থিটা, তাহলে cos থিটা মানে পাই h প্লাস k প্লাস l প্লাস আই sin পাই h প্লাস k প্লাস l।
তাহলে দেখতে পাচ্ছি যে সাইন পাই এটা অলওয়েজ 0 হয়ে যাবে, তাহলে থাকছে না, তাহলে থাকছে শুধু কে f1 প্লাস f2 ইন্টু cos পাই h প্লাস k প্লাস l। এখানে একটু মন দিব। আচ্ছা, মন দেওয়ার আগে আরেকটা জিনিস আমি ধরে নিচ্ছি যে ইফ ইফ f1 ইকুয়ালস টু যদি f2 হয়, ধরে নিলাম দুটো অ্যাটম সিমেট্রিক্যাল যে ডিস্ট্রিবিউশন রয়েছে, তাহলে আমার বড় এফটা কত হবে? বড় এফটা হবে f1, সবগুলোকেই f1 ইকুয়ালস টু f1 ইকুয়ালস টু f2 ইকুয়ালস টু f ধরে নিচ্ছি, তাহলে সবগুলোকে f দিয়ে রিপ্রেজেন্ট করব, তাহলে f প্লাস f ইন্টু cos পাই h প্লাস k প্লাস l। বোঝা গেল তো যে আমি ধরে নিচ্ছি f1 f2 সমান কার সঙ্গে? f এর সঙ্গে, তাহলে সবগুলো f1 f2 কে f দিয়ে রিপ্লেস করে দিলাম। এবার h প্লাস k প্লাস l এটার ভ্যালু যদি অড হয়, মানে 3 ধরলাম, অড মানে 3, তার মানে cos 3 পাই, cos 3 পাই কত হয়? -1। তাহলে f এটা মাইনাস হয়ে যাবে, প্লাস সরি মানে আমি কি বললাম, h প্লাস k প্লাস l এর ভ্যালু যদি অড হয়, মানে 3 ধরে নিচ্ছি, তাহলে cos 3 পাই -1, তাহলে f মাইনাস f 0, অ্যামপ্লিটিউড 0 হয়ে গেল। আর যদি h প্লাস k প্লাস l এর ভ্যালু হচ্ছে ইভেন হয়, মানে ধরে নিলাম ইভেন মানে 2 হচ্ছে, তাহলে cos 2 পাই, তাহলে হচ্ছে cos 2 পাই প্লাস 1, তাহলে f প্লাস f 2f হচ্ছে। তাহলে h প্লাস k প্লাস l যদি ইভেন হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি f অ্যামপ্লিটিউড মানে টোটাল মানে f কে কি বলেছিলাম? টোটাল স্ক্যাটারিং ফ্যাক্টর, সেটা থাকছে, অর্ডারে থাকছে না। তাহলে লিখি এই কথাটা এখানটায় যে f ইকুয়ালস টু কত হবে? যদি ধরে নেই 2f হবে, কখন? যদি h প্লাস k প্লাস l ইকুয়ালস টু ইভেন। কেন ইভেন? মানে 2 যদি ধরি এর যোগফলটা, তাহলে cos 2 পাই মানে 1, তাহলে f প্লাস f মানে 2f। আর এটা 0 হয়ে যাবে কখন? যখন h প্লাস k প্লাস l ইকুয়ালস টু অড হবে। তো অড মানে কি? যদি 3 ধরি তাহলে cos 3 পাই -1, f minus f 0। তাহলে দেখতে পেলাম ইন্টেন্সি অ্যামপ্লিটিউড, অ্যাকচুয়ালি স্ক্যাটারিং ফ্যাক্টর, টোটাল স্ক্যাটারিং ফ্যাক্টর যদি অ্যামপ্লিটিউড মাপতে যাচ্ছি, তাহলে অ্যামপ্লিটিউড থাকছে অ্যামপ্লিটিউড 0, মানে ইন্টেন্সিটি পাচ্ছি, ইন্টেন্সিটি পাচ্ছি না। তাহলে ইন্টেন্সিটি পাচ্ছি এই কথাটার মানে হচ্ছে যে সমস্ত ল্যাটিস প্লেনের জন্য h প্লাস k প্লাস l অড সরি ইভেন, তাদের জন্য আমি অ্যালাউড হবে ওই ডিফ্রাক্টেড বিমগুলো। আর যে সমস্ত ল্যাটিস প্লেনের জন্য h প্লাস k প্লাস l টা অড, তাদের ক্ষেত্রে ইন্টেন্সিটি নেই, মানে ডিফ্রাক্টেড হচ্ছে না। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা এক্স রে ডিফ্রাকশন পড়ে সমস্ত ক্যালকুলেশন করে জানতে পারলাম যে বিসিসি ল্যাটিসের জন্য কি হবে, যদি ওই যে প্লেনটার মিলার ইন্ডিসেসের যোগফল ইভেন, তাদের জন্য আমরা অ্যালাউড পাবো ডিফ্রাক্টেড বিম। আর যে মিলার প্লেনটা মিলার ইন্ডিসেসের যোগফলটা অড, তাদের জন্য আমি ইন্টেন্সিটি 0 বা ডিফ্রাক্টেড পাবো না। সেটা তাহলে এসির জন্য কত হবে? এসির মধ্যে তো কিছুই নেই স্কেল, তাহলে কি সিম্পল কিউবিকের জন্য যে কোনো প্লেনের জন্য ডিফ্রাকশন মানে অ্যালাউড। সিম্পল কিউবিকের 1 0 0 0 0 1 0 0 2 2 0 0 1 2 1 যা প্লেন নিব সব প্লেনের উপরই এক্সপ্রেসে বলে ডিফ্রাক্টেড বিম পাবো। কিন্তু বিসিসির জন্য কন্ডিশন আছে, এই কন্ডিশন যে h প্লাস k প্লাস l ইভেন হলে পাচ্ছি, অড হলে পাবো না। সেরকম এফসিসি ল্যাটিসের জন্য কেস আছে, তো সেটা পরে না হয় বলা যাবে, কারণ অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু থাকলো, পরের দিন নেক্সটটা। ওকে।